আরে তুমি মাধব দাদা না? হঠাৎ এই দুর্যোগের দিনে এত বৃষ্টির মধ্যে আমাদের বাড়িতে? দাদা, তুমি আমাকে দেখেও চিনতে পারছো না? তোমার আড়তের বিষাক্ত সবজি আমি ছোবও না। নিজের পরিবারের ক্ষতি যে মানুষ করতে পারে সে ভালো মানুষ না। যদি ভালো সবজি খেতে ইচ্ছে হয় তবে সৎ উপায়ে ব্যবসা করো, কোনো ওষুধ ছাড়া সবজি ঘরে আনো। হ্যাঁ দাদা, সত্যি তোমার বুদ্ধির কোনো তুলনা হয় না। সব সবজিই তো বিক্রি হয়ে গেল। আচ্ছা ভাই, তুমি কি আমাকে একটা কথা বলতে পারবে? এই গ্রামে দীপকের বাড়িটা ঠিক কোথায় বলতে পারো? আমি আসলে অনেক বছর পরে এই গ্রামে এসেছি তো, তাই চেনা রাস্তাগুলো কেমন যেন গুলিয়ে যাচ্ছে, ঠিক চিনতে পারছি না। আপনি কি দীপক দাদার খোঁজ করছেন? হ্যাঁ, চিনি তো। এখান থেকে সোজা গিয়ে বাঁদিকের যে গলি রাস্তাটা চলে গেছে, ঠিক ওই রাস্তার মুখেই দীপক দাদার বাড়ি। আপনি আর একটু কষ্ট করে এগিয়ে গেলেই ওনার বাড়ি চোখের সামনে দেখতে পাবেন। যাক বাবা, তাহলে ঠিক রাস্তাতেই এসেছি। এই ঝুম বৃষ্টির মধ্যে মিষ্টির হাঁড়ি হাতে আর ছাতা মাথায় দিয়ে কাদার ভেতর হাঁটতে খুব কষ্ট হচ্ছিল ভাই। তা দাদা, আপনাকে তো এই গ্রামে আগে কখনো দেখিনি। আপনি কি এই গায়ে একদম নতুন এসেছেন? দীপক দাদা বুঝি আপনার কোনো আত্মীয় হন, নাকি কোনো বিশেষ দরকারে ওনার কাছে এসেছেন? দীপক আমার পিস্তুত ভাই হয়। অনেক বছর আগে আমি একবার ওদের এই বাড়িতে এসেছিলাম, তখন গ্রামটাও অন্যরকম ছিল, তাই এখন আর পথঘাট ভালো মনে নেই রে ভাই। ও আচ্ছা, এবার পুরো বিষয়টা বুঝতে পেরেছি। বৃষ্টিটা কিন্তু বেশ জোরেই নেমেছে, আর চারিদিকের রাস্তাও খুব খারাপ। আপনি একটু সাবধানে যান। অনেক ধন্যবাদ ভাই তোমাকে। এই বৃষ্টির দিনে তোমার সাহায্য না পেলে আমি তো পথ হারিয়ে ফেলতাম। দীপকের সাথে দেখা হলে বলবো তোমার এই ব্যবহারের কথা। আরে না না দাদা, এতে ধন্যবাদের কি আছে? বিপদে মানুষ মানুষকে একটু সাহায্য করবে, এটাই তো স্বাভাবিক। আপনি ছাতাটা ভালো করে ধরুন, বাতাসে যেন উড়ে না যায়। আমি তাহলে এখন আসি, তুমি ভালো থেকো ভাই। একদিন তোমার চায়ের দোকানে এসে আড্ডা দেব। এই বৃষ্টি কাদার জন্য একদম উঠানে চলাফেরা করা যাচ্ছে না গো তুলসী। পা দিলেই পিছলে আছাড় খেয়ে পড়ে যাওয়ার অবস্থা হচ্ছে। তাই ভাবলাম কাদাগুলো কোদাল দিয়ে কেটে একটু পরিষ্কার করে একপাশে সরিয়ে দিই। আমার কথা শোনো, এই ঝুম বৃষ্টির মধ্যে উঠোন থেকে কাদা সরানোর কি এমন দরকার পড়লো বলো তো? তুমি তো পুরো ভিজে যাচ্ছ। এই বৃষ্টিটা একটু কমলে ঠান্ডা মাথায় কাজটা করলেই তো ভালো। আচ্ছা, এটা কি দীপকের বাড়ি? আমি ঠিক বাড়িতে এসেছি তো, নাকি আবার ভুল করে অন্য কারো আঙিনায় ঢুকে পড়লাম? আরে তুমি মাধব দাদা না? হঠাৎ এই দুর্যোগের দিনে এত বৃষ্টির মধ্যে আমাদের বাড়িতে? দাদা, তুমি আমাকে দেখেও চিনতে পারছো না? তোকে আমি শেষ যখন দেখেছি রে দীপক, তখন তুই কত ছোট ছিলি। এত বছর পর হঠাৎ তোকে এত বড় অবস্থায় দেখছি তো, তাই প্রথমে তোকে দেখেই ঠিক চিনতে পারছিলাম না রে ভাই। হ্যাঁ গো দাদা, অনেক বছর হয়ে গেছে ঠিকই, তবে আমার কিন্তু তোমার কথা সব মনে আছে। ওগো তুলসী, তুমি হাঁ করে দাঁড়িয়ে না থেকে আগে দাদার হাত থেকে মিষ্টির হাঁড়িটা নাও আর দাদাকে ঘরের ভেতরে নিয়ে যাও। আসুন দাদা, ঘরের ভেতরে আসুন। বাইরে যা বৃষ্টি, আপনি তো প্রায় ভিজে গেছেন। আপনি ঘরে এসে হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম করুন। ঠিক বলেছ বোন, এই কাদার মধ্যে আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। তোরা দুজনে ঘরের ভেতরে আয়, কতদিন পর এক ছাদের নিচে বসার সুযোগ হলো। হ্যাঁ দাদা, আমি এই কোদাল আর ঝুড়িটা বারান্দায় রেখে হাত পা ধুয়ে এক্ষুনি ঘরে আসছি। তুমি তুলসীর সাথে ভেতরে যাও, আজকে রাতে অনেক গল্প করা যাবে। তুমি এসেছো দেখে মনটা খুবই ভালো হয়ে গেল। এই দুনিয়ায় শুধু সৎ উপায়ে ব্যবসা করলে জীবনে কোনোদিন উন্নতি করা যাবে না, বড়লোক হওয়া যাবে না। এখন থেকে সব সবজিতে বিশেষ স্প্রে করলে সবজি আর সহজে পচবে না। তাছাড়া এই বর্ষার দিনে সবজি খুব দ্রুত পচে নষ্ট হয়ে যায়, বাজারে লোকসান হয়। এই ওষুধটা দিলে সবজি একদম তাজা টাটকা দেখাবে। তখন সাধারণ গ্রাহকদের বোকা বানিয়ে বেশি এগুলো গুছিয়ে দেওয়া যাবে। ওগো, তুমি কি আমার কথা একটু শুনছো? লোকেদের এভাবে বিষ খাইয়ে ঠকানোর কাজ তুমি করো না। এই অন্যায় কাজ উপরওয়ালা সইবে না। নিজের সামান্য লাভের জন্য মানুষের পেটে বিষ দিচ্ছ তুমি। তুমি এখন সোজা ঘরে যাও তারুতি, আমার ব্যবসার কাজে একদম মাথা গলাবে না। বেশি কথা না বলে কেন এখানে এসেছো সেটা পরিষ্কার করে বলে দাও। ঘরের দুপুর বেলায় রান্না করার জন্য কোনো সবজি নেই, তাই আড়ত থেকে কিছু নিতে এসেছিলাম। কিন্তু এখানে তোমার যা নোংরার পাপের কাণ্ড দেখছি, তাতেই সবজি নেওয়ার ইচ্ছে আমার চিরকালের মতো চলে গেছে। আমি বরং বাড়ি ফিরে গিয়ে আমাদের পেছনের ক্ষেতের বুনো কচুর শাক রান্না করে খাবো। সেটা শরীরের পক্ষে অনেক ভালো।
কিন্তু তোমার এই স্প্রে করা সবজি আমি কোনোভাবেই বাড়ি নিয়ে যাব না। তোমার এই নীতি কথা শোনবার সময় আমার নেই। বাজারে সবাই কিছু না কিছু করে, আমি যদি সবজি ভালো না দেখাই তবে কোনো খদ্দের আমার দোকানে পা দেবে না। চিল্লে লাভ নেই, করে যাও। খদ্দের আসুক আর না আসুক, মানুষের ক্ষতি করা বড় পাপ। তুমি টাকার লোভে অন্ধ হয়ে গেছো, একদিন এই পাপের শাস্তি তোমাকে পেতেই হবে। রাখো তোমার অভিশাপ। আমি ব্যবসা করতে বসছি, পুণ্য কামাতে নয়। আমার আড়তের সবজি অনেক ভালো দামে বিক্রি হবে আজকে। তুমি চলে যাবে, আমার খদ্দের আসবার সময় হয়ে গেছে। তা দীপক, তোর এই পুরো সংসারটা কেমন করে চলে রে ভাই? চাষ কাজের ওপর ভরসা করে সারা বছর সংসার চালানো আজকালকার দিনে বেশ কঠিন। কি আর করব দাদা, বছরে দুবার কষ্ট করে ধান চাষ করি, এতে আমার আর তুলসীর সারা বছর খাওয়ার ধানটুকু কোনো মতে হয়ে যায়। আর অতিরিক্ত সামান্য যে ধান থাকে তা বাজারে বিক্রি করে দিই। তবে এবার যেভাবে জ্যৈষ্ঠ মাসের শেষ থেকে টানা বর্ষা শুরু হয়েছে, তাতে মাঠের নিচু জমিতে ভালো ধান হবে বলে মনে হচ্ছে না। এ নিয়ে খুব চিন্তায় আছি দাদা। সামনের দিনগুলোতে সংসার কিভাবে চলবে তা ওপরওয়ালাই জানে। শোন দীপক, মানুষের যদি একটু বুদ্ধি থাকে তবে অনেক উপায়ে ভালো রোজগার করা যায়। শুধু ধানের ওপর ভরসা করে হাত গুটিয়ে বসে থাকলে তো হবে না, যুগের সাথে তাল মিলিয়ে অন্য কিছু ভাবতে হবে। হ্যাঁ দাদা, আপনি ওকে একটু ভালো বুদ্ধি দিন, যাতে অন্য কোনো উপায়ে ঘরের জন্য কিছু উপার্জন করতে পারে। এই টানাটানির অভাবের সংসারটা আর ভালো লাগছে না। কিন্তু সেটা কিভাবে সম্ভব দাদা? চাষবাস ছাড়া তো আমি অন্য কোনো কাজ তেমন জানি না, পারিও না। তুমি আমাকে একটু বুঝিয়ে বলো, আমি আমার এই সামান্য পুঁজি নিয়ে কি এমন করতে পারি? বাজারে এখন উন্নত জাতের পুঁই শাক, লাউ আর কুমড়োর চারা বিক্রি হচ্ছে। এই চারা মাটিতে লাগানোর মাত্র 20 থেকে 25 দিনের মধ্যেই বড় বড় লাউ কুমড়ো ধরবে। এই বর্ষার দিনে বাজারের সবজির খুব চড়া দাম থাকে। তুই যদি এই সবজি ঠিকমতো বাজারে নিয়ে বিক্রি করতে পারিস তবে তোর ঘরের আর্থিক অবস্থার অনেক উন্নতি হবে। মানুষ এখন টাটকা সবজি খোঁজে। কিন্তু দাদা, আমার যে ধানের জমি আছে সেখানে তো সবজি চাষ তেমন ভালো হয় না। চারিদিকে জল জমে সবজির মূল পচে নষ্ট হয়ে যাবে যে। তোকে ধানের জমিতে সবজি লাগাতে কে বলছে রে বোকা? তোর এই যে বাড়ির সামনে এত বড় খালি উঠানটা দেখছিস, তুই সবজির গাছগুলো এই উঠানের চারপাশেই লাগাবি, মাটির ওপর মাচা তৈরি করে দিবি। দাদা, তুমি তো খুব দারুণ বুদ্ধি দিয়েছ। আমার এই খালি পড়ে থাকা উঠানটা তাহলে এবার কাজেই লেগে যাবে। হ্যাঁ, আমি কালকে সকালেই বাজার থেকে সবজির চারা কিনে নিয়ে আসবো। কিরে সুমন, তুই আজকাল আমার দোকান থেকে আর কোনো কাঁচা সবজি কিনিস না কেন বলতো? এখন তো আমি আগের থেকে অনেক টাটকা ভালো সবজি আড়তে এনে বিক্রি করি, দামও কম রাখি। নিখিলদা, কিছুদিন আগেই তো তোমার ওই আড়ত থেকে বেগুন আর পটল কিনে নিয়ে গিয়েছিলাম। ওগুলো রান্নার পর কেমন যেন স্বাদ লাগছিল। আমার যখন আবার লাগবে আমি তখন নিজে থেকেই তোমার দোকানে যাব। আগে কি বলেছিলাম সেটা বাদ দে। এখন আমার আড়তের সবজি নষ্ট হয় না, আমি বিশেষ যত্ন নিই। তুই অন্য কোথাও থেকে সবজি কিনে ঢুকবি না, বুঝলি? আমার মতো বড় আড়তদার এই গ্রামে আর কে আছে? হ্যাঁ, দীপক, দীপক যে, আরে এসো 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 এসো, অনেকদিন পর দেখা হলো, এসো এসো এসো। হ্যাঁ নিখিলদা, সত্যি অনেক দিন দেখা হয় না। সুমন, আমাকে একটা কড়া করে লাল চা দাও তো। শরীরটা কেমন যেন করছে, আজকে অনেক দূর হাঁটতে, তাই একটু ক্লান্ত লাগছে। এ দীপক, এ হাত ভর্তি সব উন্নত জাতের চারা নিয়ে কোথায় যাচ্ছিস এই সন্ধ্যের সময়? এই চারাগুলো দিয়ে তেমন কি করবি শুনে? আমি এই চারাগুলো বড় বাজার থেকে কিনে আনলাম নিখিলদা। মাধব দাদার পরামর্শে এই চারাগুলো আমি আমার বাড়ির খালি উঠানে চারপাশে লাগাবো। সেখানে নতুন করে সবজি চাষ করবার কথা ভাবছি। বাড়ির উঠানে আবার সবজি চাষ হয় নাকি রে পাগল? সবজি চাষ করবার জন্য মাঠের বড় জমি দরকার হয়। উঠানের শক্ত মাটিতে গাছ লাগালে মরে ভূত হয়ে যাবে, তোর টাকাটাই চলে যাবে। দেখি না দাদা, চেষ্টা করে। মাধব দাদা যখন বলেছে তখন নিশ্চয়ই কোনো ভালো ফল হবে। নিজের বাড়ির আঙিনায় সবজি ভালো হলে ঘরের অভাব মিটবে। সুমন ভাই, চাটা দাও, দেরি হলে চারাগুলো আবার নেতিয়ে পড়বে। শুধু এই ডাল আর ভাত দিয়ে আমি কি করে খাবো শুনি আরতি? ঘরে গিয়ে অন্য কোনো ভালো সবজি মাছ তরকারি রান্না হয়নি? এই খাবার দিয়ে কি সারাদিনে খাটাখাটনির পর পেট ভরে ভাত খাওয়া যায়? বাজারে আজকাল মাছ, মাংস আর সবজি যাই পাওয়া যাচ্ছে, লোভী মানুষটা সবকিছুতে স্প্রে করছে।
তাই আমি ওসব নোংরা জিনিস বাইরে থেকে কিনে এনে ঘরে বিষ রান্না করা চিরকালের মতো বন্ধ করে দিয়েছি। বাজারে লোকে কি করলো না করলো তা দিয়ে তোমার কি দরকার শুনি? ঘরে সবজি থাকলে তুমি তা রান্না করবে, এটাই তো স্বাভাবিক নিয়ম। শুধু ডাল কেন রান্না করবে? কয়েকদিন ধরে খালি এই সব রান্না করছো তুমি। আমি কি গরিব নাকি? হ্যাঁ, সবজিতে তুমি নিজে যেভাবে স্প্রে করো সেটা তো আমি নিজের চোখেই দেখতে পাই আড়তে গিয়ে। আমরা তো নিজেদের জীবনের প্রতি দয়া আছে, তাই ডাল ভাতই ভালো। আমি ব্যবসায়িক কারণে সবজিতে ওষুধ দিই যাতে জিনিসপত্র তাজা থাকে আর খদ্দের পছন্দ করে। এটা আমার ব্যবসার নিজস্ব কৌশল। ঘরে রান্নার সাথে তুমি আমার তুলনা টানছো কেন? এটা তো ঠিক নয়। মানুষের পেটে বিষ দিয়ে টাকা রোজগার করা কোনো ব্যবসা হতে পারে না, ওটা হলো এক ধরনের অপরাধ। নিজের ভালো চাইলে আর শরীরে রোগ ছড়াতে না চাইলে এই পবিত্র ঢাল ভাতি মুখে থলেও এর বেশি কিছু রান্না হবে না। তুমি দিন দিন বড্ড বেশি কথা বলছো আরতি। আমার আমার আয় করা টাকা দিয়ে তুমি রাজত্ব করছো আর আমার উপরই জ্ঞান ফলাচ্ছ। তোমার আড়তের বিষাক্ত সবজি আমি ছোবও না। নিজের পরিবারের ক্ষতি যে মানুষ করতে পারে সে ভালো মানুষ না। যদি ভালো সবজি খেতে ইচ্ছে হয় তবে সৎ উপায়ে ব্যবসা করো, কোনো ওষুধ ছাড়া সবজি ঘরে আনো। ঠিক আছে, আজকেই ডাল ভাতি খাচ্ছি, কিন্তু কালকে থেকে যদি আমার পাতে ভালো তরকারি না পড়ে তাহলে কিন্তু মুখে আমি ভাত তুলব না। দাদা, মাধব দাদা, একবার জলদি ঘরের বাইরে এসো। দেখে যাও আমাদের উঠানে কত লাউ কুমড়ো ধরেছে। দুদিন আগেও এগুলো ছোট ছোট ছিল, আজকে একেবারে খাওয়ার মতো হয়ে গেছে। আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। দেখলি তো দীপক, তোকে আমি প্রথম দিন কি বলেছিলাম? নিজের উঠানের খালি জায়গা সঠিক ব্যবহার করলে কেমন সোনার ফসল ফলে। হাতে নাতে প্রমাণ পেলি তো। এবার তুই প্রতিদিন এই টাটকা সবজিগুলো গ্রামের বড় বাজারে নিয়ে গিয়ে বিক্রি করবি। দেখবি খুব তাড়াতাড়ি তোর ভাগ্য বদলে যাবে। ঘরে টাকার অভাব থাকবে না। মানুষের কাছে এই টাটকা সবজির অনেক চাহিদা। দাদা, তুমি একদম ঠিক বলেছ। শোন দীপক, তোকে সঠিক পথ দেখানো পর্যন্তই আমার আসল দায়িত্ব ছিল। কাজ সফলভাবে শেষ হয়েছে। এবার আমি আমার এক দুঃসম্পর্কের কাকার বাড়ি যাব। শুনেছি তাদের আর্থিক অবস্থাও খুব খারাপ। আমি সেখানে গিয়ে দেখি তাদের জন্য কোনো ভালো ব্যবস্থা বা চাষবাসের সাহায্য করতে পারি কিনা। তারা খুব কষ্টে দিন কাটাচ্ছে। আমার ওখানে যাওয়াটা খুব দরকার রে ভাই। না দাদা, তুমি আরো কয়েকটা দিন আমাদের এখানে থেকে যাও। তোমাকে সাথে নিয়ে তবেই আমি প্রথম এই সবজি বাজারে বিক্রি করতে যাব। হ্যাঁ দাদা, ও ঠিকই বলছে। আপনার হাত দিয়েই আমাদের এই নতুন ব্যবসার সূচনা হোক। আপনি আর মাত্র 2 দিন আমাদের এখান থেকে আমাদের আনন্দ বাড়িয়ে দিন দাদা। তোরা যখন এত করে বলছিস তবে আর 2 দিন না হয় থাকলাম। কাল ভোরেই আমরা দুজনে মিলে ঝুড়ি ভর্তি লাউ আর পুঁই শাক নিয়ে বাজারে যাব। দেখি কেমন বিক্রি হয় আমাদের এই উঠানের সবজি। অনেক ধন্যবাদ দাদা, তুমি থাকলে আমার সাহস অনেক বেড়ে যায়। আমি আজকে বিকেলেই সবজিগুলো গাছ থেকে কেটে ঝুড়িতে গুছিয়ে রাখবো। কালকে সকালটা আমাদের জন্য নতুন দিন আনবে। বৃষ্টি হবে মনে হয়। আকাশটা কেমন হঠাৎ করে কালো মেঘে ছেয়ে গেল। তাই মনে হচ্ছে। চলো ঘরে যাই সবাই। আমি একটা কথা বলতে চাই, এখান থেকে কিছু সবজি যদি প্রতিবেশীদের দিই তাহলে কেমন হয়? সে তো খুবই ভালো কথা, অবশ্যই দেবে। আরতি দিদি, আমাদের বাড়ির উঠোনেই বর্ষায় অনেক ভালো জাতের সবজি হয়েছে। গাছের এই প্রথম ফলন তুলে আমরা গ্রামের পরিচিত এবং আপনজনদের খুশি মনে উপহার দিচ্ছি। তাই তোমার জন্যই লাউটা আনলাম। লাউটা দেখতে তো খুব সুন্দর আর একদম তাজা রে তুলসী। আর এই বর্ষার দিনে বাজারে এত সুন্দর আর দাগহীন লাউ তো চোখেই পড়ে না। হ্যাঁ দিদি, সব আমাদের মাধব দাদার বুদ্ধির জোরে হয়েছে। তোমার স্বামী তো সবজির বড় ব্যবসা করেন, তাও ভাবলাম তোমাকে একটা নিজের গাছের জিনিস দিই। তুই যখন এত দূর থেকে বৃষ্টির মধ্যে কষ্ট করে ভালোবেসে আনলি, আমি আজই দুপুরবেলা এটা যত্ন করে রান্না করব। টাটকা সবজি খাওয়ার মজাই আলাদা। হ্যাঁ দিদি, আমাদের গাছগুলোতে কোনো ক্ষতিকর ওষুধ দেওয়া হয়নি। একদম খাঁটি আর জৈব সবজি। অন্য বাড়িও সবজি দিতে হবে দিদি। আমি এখন আসি, পরে কথা বলবো। আচ্ছা তুলসী, সাবধানে বাড়ি যা। বাইরে প্রচুর কাদা আর খুব জোরে বৃষ্টি হচ্ছে। কাদার মধ্যে সাবধানে যাস। দেখলি তো দীপক, আমি তোকে আগেই বলেছিলাম না, চোখের পলকে আমাদের ঝুড়ির সব ভালো ভালো সবজি কেমন চড়া দামে বিক্রি হয়ে গেল। মানুষ সব সময় টাটকা সবজি বেশি পছন্দ করে রে ভাই। হ্যাঁ দাদা, সত্যি তোমার বুদ্ধির কোনো তুলনা হয় না। সব সবজিই তো বিক্রি হয়ে গেল।
এই শেষ একটা মাত্র লাউ অবশিষ্ট আছে। এটা আর বিক্রি করে কি হবে দাদা? এই লাউটার দাম 40 টাকা। এটা বরং আমরা আজকে বাড়ি নিয়ে যাই, তুলসী রান্না করবে। বাড়ি নিয়ে যাওয়ার দরকার নেই রে দীপক, ব্যবসার জিনিস শেষ পর্যন্ত বিক্রি করে দেওয়াই ভালো। দেখবি এই শেষ লাউটা নেওয়ার জন্য কোনো না কোনো ভালো খদ্দের ঠিক চলে আসবে। তুই লাউটার ঝুড়ির ওপর ভালো করে সাজিয়ে রাখ। দীপক দাদা, তোমার ঝুড়িতে তো দেখছি আর একটা কচি আর বড় লাউ আছে। এটা আমাকে দাও দাদা, এত কচি লাউ বাজারে কোথাও নেই। তা লাউয়ের দাম কত দাদা? 40 টাকা। তবে ভাই সুমন, তুমি নেবে যখন তখন টাকা আর দিতে হবে না, এমনিই নিয়ে যাও। তুমি তো আমাদের ঘরে চেনা ছেলে। না দাদা, ব্যবসার জায়গায় কোনো খাতিরে কম টাকা দেওয়া উচিত না। তুমি অনেক কষ্ট করে এই সবজি ফলিয়েছো, তাই এর ন্যায্য মূল্য নেওয়া উচিত। এই 49 টাকা রাখো আর আমাকে লাউটা দাও, আমি খুশি মনে নিয়ে যাচ্ছি। সুমন ঠিকই বলেছে দীপক, ব্যবসার একটা নিয়ম আছে। সুমনের কাছ থেকে টাকাটা রাখ, ও আমাদের প্রথম ক্রেতাদের একজন। অনেক ধন্যবাদ মাধব দাদা, আপনাদের সবজি সত্যি খুবই ভালো। কালকে সকালে আবার নতুন সবজি তুলবো, তোমার লাগলে আগে এসে বলে যেও। আজকে আমাদের সব বিক্রি হয়ে গেল, মনের মধ্যে খুবই খুশি খুশি লাগছে। সে তো লাগারই কথা। চল এবার বাড়ি যাই। আজকে সকাল থেকে একটা সবজিও বিক্রি হলো না রে ভাই। স্প্রে করে এত চকচকে আর টাটকা রাখার পরেও মানুষ কেন আমার সবজি কিনছে না, তা আমার মাথায় কিছুতেই ঢুকছে না। এই সুমন, এদিকে আয় তো। তুই আমার দোকানের সামনে দিয়ে সবজি না কিনে এভাবে চুপচাপ চলে যাচ্ছিস কেন? হ্যাঁ, কি হয়েছে তোর? আমার উপর কেন, মানে কোনো রাগ আছে নাকি? নিখিলদা, সত্যি কথা বলতে কি, তোমার দোকানের সবজি খেতে আজকাল একটুও ভালো লাগে না। কেমন যেন একটা ওষুধের গন্ধ ছাড়ে রান্নার পর। আমি এখন প্রতিদিন দীপক দাদার কাছ থেকে একদম টাটকা আর সবজি কিনি। দীপক তো একটা সামান্য চাষি, ওর উঠানের সবজি এমন কি ভালো যে তোরা সবাই আমার এই বড় আরো ছেড়ে ওর কাছে যাচ্ছিস? ও আচ্ছা, তুমি সবজিতে এই ক্ষতিকর স্প্রে করো, এজন্যই তোমার সবজি কেউ কেনে না। আমি আজই গ্রামের সবাইকে তোমার এই কুকীর্তির কথা বলে দেব। নিখিলদা, এখনো সময় আছে, ভালো মানুষের মতো সৎভাবে ব্যবসা করো, তাহলেই ব্যবসার উন্নতি করতে পারবে। মানুষকে ঠকালে কোনোদিন বড় হওয়া যায় না, এই বলে দিলাম। এবার আমি চললাম, আমার দোকানে কাজ আছে। দূর হয় এখান থেকে, আমাকে জ্ঞান দিতে এসেছে যত সব। এই সব কিছুর মূল হচ্ছে ওই দীপক আর ওর বাইরে থেকে আসা মাধব দাদা। ওরাই আমার ব্যবসা লাটে তুলেছে। আমি অপমান সহ্য করব না। ওই দীপকের জন্য আজকে আমার এই দশা। আজকে আমি রাতেই গিয়ে ওর সবজি ক্ষেতের ক্ষতি করবার চেষ্টা করব, দেখি ও কিভাবে ব্যবসা করে। হ্যাঁ, গাছ কেটে দিলে কালকে থেকে দীপক আর বাজারে আসতে পারবে না। তখন সব খদ্দের আবার বাধ্য হয়ে আমার এই আড়তেই ফিরে আসবে। হ্যাঁ, আজকে রাতেই কাজটা শেষ করতে হবে, কাটারিটা শান দিয়ে নি। হ্যাঁ, ওগো শুনছো? একবার জলদি ওঠো তো, বাইরে কেমন খুব জোরে জোরে কুকুরগুলো ডাকছে। আমার মনটা কুক আইছে গো, বাইরে কেউ এসেছে মনে হয়। দূর, মাঝরাতে আমার ঘুম ভেঙে তুমিও কি যে বলো তুলসী? এই গভীর রাতে বাইরে কে আসবে? কুকুর ডেকেছে তো কি হয়েছে? তুমি চুপচাপ আবার চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ো তো। না গো, আমার মনটা খুব অস্থির লাগছে। এই মাঝরাতে বাইরে কোনো চোর টোর এলো না তো? আমাদের এত কষ্টের সবজির গাছগুলো কোনো ক্ষতি হয়ে যাবে না তো? তুমি একবার দয়া করে ওঠো না গো। তুমি শুধু শুধু চিন্তা করে নিজের ঘুম নষ্ট করছো, আর আমারও ঘুমটা ভাঙাচ্ছ। বাইরে কিচ্ছু হয়নি, তুমি নিশ্চিন্তে কাঁথা মুড়ি দিয়ে ঘুমাও। না, আমার একদম ঘুম আসছে না। তুমি আমার কথাটা আজকে একবার রাখো। চলো দুজনে মিলে লাঠি হাতে নিয়ে ঘরের বাইরে গিয়ে একটু দেখি কি হচ্ছে। আমার খুব ভয় করছে গো। আচ্ছা বাবা, আচ্ছা, চলো বাইরে গিয়ে দেখি কি এমন বাঘ এসেছে যে তুমি এত ভয় পাচ্ছ। লাঠিটা দেওয়াল থেকে হাত দিয়ে নাও তো। এই নাও লাঠি, আমি তোমার পেছন পেছন আসছি। মাধব দাদাকেও ডেকে তুলবো, উনি তো পাশের ঘরেই ঘুমোচ্ছেন। না না, দাদাকে এখন ডাকবার দরকার নেই, উনি সারা দিন অনেক খাটেন, ঘুমাতে দাও। আমরা দুজনেই দেখে আসতে পারবো বাইরে কি হচ্ছে। চলো, দরজাটা আস্তে করে খোলো। হ্যাঁ, শব্দ করো না, কুকুরগুলো এখনো ডাকছে, নিশ্চয়ই উঠোনে কেউ লুকিয়ে রয়েছে। উপরওয়ালা আমাদের সবজির গাছগুলোকে রক্ষা করুন, সাবধানে পা ফেলো। এই দীপকের সব সবজি গাছ আমি আজকে গোড়া থেকে কেটে একদম সাফ করে দেব। দেখি গাছ কাটবার পর তুই কালকে সকালে কিভাবে বাজারে গিয়ে বড় বড় কথা বলিস আর সবজি বিক্রি করিস। নিখিলদা, এ মাঝরাতে তুমি আমার উঠানে কাটারি হাতে কি করছো? তুমি আমাদের এত কষ্টের কাজগুলো কেটে ফেলতে এসেছিলে?
তোমার তোমার মনে ছিল? দেখলে তো, আমি তো আগেই বলেছিলাম রাতে বাইরে কিছু একটা হচ্ছে। নিখিলদা আমাদের এত বড় ক্ষতি করলো এই মাঝরাতে চোরের মতো এসে। ভাই, এভাবে অন্যের ক্ষতি করে নিজে কি কখনো জীবনে ভালো থাকা যায় বলো? মনে এই হিংসা না রেখে সততার সাথে ব্যবসা করো ভাই, তবেই তোমার মঙ্গল হবে। নিখিলদা, আমি সুমন ভাইয়ের কাছে সব শুনেছি। তুমি নাকি সবজিতে স্প্রে দাও। এসব নোংরা আর পাপের কাজ বাদ দাও, সৎ পথে চলো, ওপরওয়ালা তোমারও ভালো করবে। দীপক, ঈর্ষার বসে আমি আজকে অনেক বড় পাপ করতে যাচ্ছিলাম। আমার ভুল হয়ে গেছে ভাই, আমাকে তোমরা এবারের মতো মাফ করে দাও। আমি আর কখনো এমন করব না। মানুষের ভুল হতেই পারে ভাই, তবে সেটা বুঝতে পারাটাই সবচেয়ে বড় কথা। তুমি দীপকের ক্ষতি করতে চেয়েছিলে, ওপরওয়ালা ওকে বাঁচিয়ে দিয়েছেন। এখন থেকে নিজের আড়তে ভালো সবজি বিক্রি করো। আমরা তো আপনার কোনো ক্ষতি করিনি নিখিলদা, তবে কেন আমাদের এই কষ্টের ফলন নষ্ট করতে এলেন? আরতি দিদি কত ভালো মানুষ, ওনার কথা ভেবেও তো আপনার এই পাপ কাজ করাটা উচিত হয়নি। আরতি আমাকে অনেক বুঝিয়েছিল, কিন্তু ওর কথা শুনিনি। আমি কালকে থেকে আমার আড়তের সব স্প্রে বোতল ফেলে দেবো। আমাকে তোমরা ক্ষমা করো ভাই, ক্ষমা করো। দাদা, তুমি আজ আমাদের ছেড়ে চলে যাচ্ছ ভেবে আমাদের দুজনের খুব মন খারাপ হচ্ছে। তোমার এই উপকারের কথা আর এই উঠোনের সবজির কথা আমরা কখনো ভুলবো না। মন খারাপ করিস না রে বোন তুলসী, আমি তো তোদের পর কেউ নই। তোদের একটা ভালো পথ দেখাতে পেরেছি, এটাই আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ। হ্যাঁ দাদা, তোমার দেওয়া এই বুদ্ধিতেই আজকে আমার এই ভাঙা সংসারে একটু সুদিনের আলো দেখতে পেয়েছি। অভাবের কষ্টটা অনেক কমেছে। তুমি আমাদের ছেড়ে বেশি দিন দূরে থেকো না কিন্তু দাদা, আমাদের মনে রেখো। দীপক, তোকে আমি যে সততা আর পরিশ্রমের পথ দেখিয়েছি, তুই সব সময় সেই পথেই চলবি। কখনো লোভের বশে নিখিলের মতো অন্যায় কাজ করবি না। মানুষের ভালোবাসা পেলেই তোর এই সবজির ব্যবসা আরো অনেক বড় হবে। দাদা, যাওয়ার আগে আমাদের গাছের এই তাজা পুঁইশাক আর কিছু টাটকা কুমড়ো সাথে করে নিয়ে যান। কাকার বাড়িতে এগুলো দিয়ে দেবেন। আচ্ছা দেবুন, তোদের এত ভালোবাসা আর আদরের উপহার আমি ফিরিয়ে দিতে পারি না। আর একটা কথা, সময় করে আমি আবার আসবো। আমরা তোমার পথ চেয়ে বসে থাকবো, সাবধানে যেও। নিখিল দাদাও এখন অনেক বদলে গেছে, ও এখন আর সবজিতে স্প্রে করে না। সব তোমার ওই রাতের উপদেশের জন্য সম্ভব হয়েছে দাদা। এটা শুনে খুব ভালো লাগলো দীপক। সমাজে সততা ফিরে আসুক, এটাই তো চাই। তুই মন দিয়ে চাষ কর, দেখবি তোর এই উঠোন তোকে একদিন অনেক বড় জায়গা নিয়ে যাবে। আমি তাহলে এখন আসি রে ভাই। আচ্ছা দাদা, সাবধানে পথ চলুন। কাকার বাড়ির সবাইকে আমাদের প্রণাম জানাবেন।